আদ্রিতার চোখ চকচক করে উঠল। আচ্ছা, এটা কতদিনের প্রোগ্রাম? হঠাৎই নীলের চোখ বড় বড় হয়ে গেল। বেশি না, ওই 1 সপ্তাহের মতন। আদ্রিতা হঠাৎ আবদারের সুরে বলে উঠল, কিন্তু তোমাকে আমার সঙ্গে যেতে হবে মানে যেতে হবে, বুঝেছ? আমি কোনো কথা শুনবো না। আচ্ছা বাবা, ঠিক আছে, কিন্তু আমাদের যাওয়া কবে? কালকে। কথাটা বলার পর আদ্রিতা হঠাৎ নীলের জামার দিকে তাকালো। তুমি কি নিজের জামা কাপড়টা পাল্টাবে? এখন তো তোমার কাছে পয়সা আছে, টাকার কোনো অভাব নেই, তাহলে তুমি এইরকম পুরনো জামা কাপড় পরে ঘুরে বেড়াও কেন? এটা তো একটা ক্যাম্পিং ট্রিপ, তাই তো? তুমি কি চাও আমি এর জন্য নতুন নতুন জামা কাপড় কিনে নিয়ে যাই? নীল মাথা চুলকে বলল, ছাড়ো, বাদ দাও। তুমি শুধু আমার সাথে সাথে থেকো, তাহলেই হবে। আর কোনো কিছুর উপর মন দেওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে, আমি তাহলে তোমার বডিগার্ড হয়ে যাই, কেমন? হাতে চা কফি নিয়ে তোমার পেছন পেছন ঘুরে বেড়াবো। নীল হেসে বলল আদ্রিতাকে, কিন্তু মুহূর্তের মধ্যে আদ্রিতার মুখ রাগে লাল হয়ে গেল। নীল বুঝতেও পারল না যে ও কি ভুল করেছে। চুপ করো, আমি কি বলেছি যে আমার পেছন পেছন চা আর কফি নিয়ে ঘুরে বেড়াও? তুমি কি চাও যে ওখানেও লোকজন তোমাকে ইউজলেস ঘর জামাই এসব বলে ডাকুক? নীলের কথা শোনার পর আদ্রিতা রাগ করে বলল। তারপরেই তার মনে হলো কথাগুলো বলা হয়তো ঠিক হয়নি, তাই সঙ্গে সঙ্গে সে ওর হাত ধরে বলল, নীল, আই এম সরি। তুমি তো জানো আমি এই সমস্ত কথা একেবারে নিতে পারি না। এসব বাজে কথা আর কখনো বলবে না। কোনো ব্যাপার না। আর তুমি যা বলছো সেসব তো সবই সত্যি। তুমি আমার বউ, তুমি আমায় যা খুশি বলে ডাকতে পারো। নীল খুব ক্যাজুয়ালি বলল, আচ্ছা তাই নাকি? তাহলে চলো আমার সঙ্গে। আদ্রিতা একটু হেসে নীলের হাত ধরে শপিং করতে চলে গেল। এখন হয়তো নীলের কাছে টাকার কোনো অভাব নেই, কিন্তু গত কয়েক বছরে তার সঙ্গে যা যা হয়েছিল তাতে নীলের লাক্সারি কাপড় চোপড় পরার অভ্যেস একেবারেই চলে গিয়েছিল। তার এখন স্ট্রিট সাইড শপিং করতেই বেশি ভালো লাগতো। এই জন্য নয় যে সেগুলো খুবই সস্তা, বরং এই জন্য যে সেগুলো পরলে সে খুবই আরাম পেত। কিন্তু বউয়ের হুকুম মানতেই হবে। নীলকে একটা বিশাল বড় মেন্স কালেকশন শোরুমে নিয়ে গেল আদ্রিতা। তারপর বেছে বেছে কিছু জামা কাপড় পছন্দ করলো সে নীলের জন্য। ম্যাডাম, এই সব কিছুর বিল কত হলো? অসহায়ভাবে নীল স্টাফকে জিজ্ঞেস করলো। সেই স্টাফ নীলকে একবার উপর থেকে নিচ পর্যন্ত ভালো করে দেখে নিয়ে বেশ কড়া গলায় বলল, 40,000, ক্যাশ অর কার্ড? শুনেই একটা দীর্ঘশ্বাস ফেলল নীল। বুকে পাথর চেপে নিজের মনের ব্যথা সংবরণ করে নিচু গলায় বলল, কার্ড। 1 মিনিট। হঠাৎ আদ্রিতা এসে নীলের হাত চেপে ধরল আর বলল, আমাদের বিয়ের 3 বছর কেটে গেছে, কিন্তু আজ পর্যন্ত আমি তোমাকে কখনো কিছু নিজের হাতে কিনে দিইনি। তাহলে আজকে এগুলো তোমাকে যদি আমি গিফট করি? এই কথা শুনতেই নীলের মুখে হাসি ফুটে উঠল। হ্যাঁ, করতেই পারো। পরদিন ভোরের আলো ফুটতেই নীল আর আদ্রিতা দুজনে বেরিয়ে পড়ল পুরুলিয়ার উদ্দেশ্যে। বেশ সকাল সকালই নিজেদের গন্তব্যে পৌঁছে গেল ওরা। সেখানে পৌঁছে দেখল 10টারও বেশি দামি গাড়ি ডেস্টিনেশনের বাইরে এসে দাঁড়িয়েছে। এটাই কি সেই জায়গা যেখানে তোমরা ভিলাটা বানানোর প্ল্যান করছো? গাড়ি থেকে বেরিয়েই নীল বেশ অবাক হয়ে গেল। তারপর নিচু গলায় আদ্রিতাকে প্রশ্নটা করল। হ্যাঁ, এই জায়গাটা কেনার জন্য প্রায় 3 কোটি টাকা খরচ হয়েছে, তাও শুধু জমির জন্য। এরপর যারা যতগুলো ভিলা বানাতে চায় তার প্রতিটার জন্য আলাদা করে 6 থেকে 7 কোটি আরও লাগবে। একটু হেসে আদ্রিতা বলল। আদ্রিতার কথা শুনে নীল নীরবে মাথা নাড়ল। সে বুঝেই গিয়েছিল যে এই জায়গাটা ভিলা বানানোর জন্য ঠিক নয়। নীল জায়গাটা ঘুরে ঘুরে দেখছিল। জায়গাটা থেকে কিছুটা দূরেই বামনি নদী বয়ে যাচ্ছিল, আর মনে হচ্ছিল যেন জায়গাটা ঠিক নদীর কোলে অবস্থিত। নদীর থেকে বেশ কিছুটা উপরে থাকলেও বাস্তুমতে নীলের মনে হচ্ছিল যে এটা কোনো শুভ ইঙ্গিত নয়। ঠিক সেই সময় একটা চেনা বাজে গলা ভেসে এলো নীলের কানে। আরে নীল, তুমি এখানে একা একা কি করছো? আমি তো ভাবলাম আদ্রিতা তোমাকে সঙ্গে নিয়ে এসেছে, যাতে তুমি আমাদের এই পৃথিবীর সঙ্গে আরও একটু পরিচিত হতে পারো। নবীন বেশ বিদ্রূপের চোখে নীলের দিকে তাকিয়ে কথাগুলো বললেন। যদিও নীলের অবস্থা এই মুহূর্তে বেশ ভালোই যাচ্ছিল, কিন্তু নবীনের জন্য নীল এখনো শুধুমাত্র একজন বেকার ঘরজামাই হয়েই ছিল। আদতে যার অবস্থা ভালো যাচ্ছিল সে হলো আদ্রিতা। তাহলে খামোখা নীলের সঙ্গে ভালো ব্যবহার করে হবেটা কি? আরে নবীন, এই তাহলে তোমার পরিবারের ঘরজামাই যার ব্যাপারে তুমি আমাকে বলছিলে? জামা কাপড় তো দেখছি বেশ ভালোই পড়েছে। মানতেই হচ্ছে তোমার জামাই তো বেশ নিজের বউয়ের টাকায় ফুর্তি করছে, কিন্তু আমাদের ইভেন্টে ও কি করবে? হাই ফরমাস খাটার জন্য ডেকেছ নাকি? অন্যান্য সম্ভ্রান্ত পরিবারের লোকজনরা নীলকে নিয়ে মশকরা করতে শুরু করে দিল। নীল এলে ওই সবার চর্চার বিষয় হয়ে দাঁড়ায়। এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। খাচ্ছে দাচ্ছে নিজের বউয়ের সামনে পেছনে দিনরাত্রি ঘুরে বেড়াচ্ছে, যাতে ফ্রিতে সবকিছু পেয়ে যায়, বুঝলে না?
ঘৃণা দৃষ্টিতে নবীন নীলের দিকে তাকিয়ে বললেন, না হলে আমাদের মতো এত বড় লোকদের ক্যাম্পিংয়ে পার্টিসিপেট করার মতো টাকা ওর কাছে কোথায়? এই কথা শুনতেই সেখানে উপস্থিত সবাই জোরে জোরে হাসতে শুরু করলো। নীল জ্বলন্ত দৃষ্টিতে নবীন সেনের দিকে তাকালো, কিন্তু তারপরেও ওকে কিছু বলল না, চুপচাপই রইল। আদ্রিতাও এসে দাঁড়িয়েছে ওদের মধ্যে। সবার কথা শুনে ভীষণ বিরক্ত হয়ে পড়ল সে, তাও শান্ত হয়েই বলল, নবীন কাকা, তুমি কি বলতে চাইছো? এখানে সবাই মজা করতে এসেছে। যদি তোমার ঝামেলা করার এতই ইচ্ছা হয় তাহলে তুমি করতেই পারো, কিন্তু পরে আমাকে বলতে এসো না যে আমি তোমাকে বারণ করিনি। আদ্রিতাদি তো ঠিক কথাই বলছে কাকু, তোমার একটু কম কথা বলা উচিত। তুমি তো দেখছি লোকজনের সামনেই নিজের পরিবারেরই নিন্দা করতে শুরু করে দিয়েছো। পল্লবীও বেশ কড়াভাবে শুনিয়ে দিল ওদের নবীন কাকুকে, কিন্তু নবীনের এই ব্যবহার মোটেই ভালো লাগলো না। সে মুখ বেঁকিয়ে রাগে অন্যদিকে তাকিয়ে থাকল। এতক্ষণে লোকজন তাঁবু খাটাতে শুরু করে দিয়েছিল। পেছন দিকে অযোধ্যা পাহাড়, বামনী নদী থেকে ঝর্ণার সৃষ্টি হয়েছে, নিচে গভীর জঙ্গল। অপরূপ সেই দৃশ্য। বেশ সব পরিবার মিলেমিশে থাকছে, পিকনিকের মতো একটা আমেজ। সব পরিবারেই রয়েছে কয়েকজন অল্প বয়সী ছেলে মেয়ে। তারা খুব একটা কাজকর্ম করছিল না, ওরা নদীর সামনে চেয়ার আর ছাতা নিয়ে বসে পড়েছিল। প্রকৃতি আর পরিবেশ উপভোগ করছিল তারা। ইকোনমিক ব্রেকডাউনের সময় সেন পরিবারের বন্ধুত্ব এরকম বেশ কিছু পরিবারের সঙ্গে হয়েছিল, যারা তাদের মতোই সমস্যায় পড়েছিল। আর তারা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছিল যে যদি ভবিষ্যতে আরও এই ধরনের সমস্যা মোকাবিলা করতে হয় তাহলে তাদেরকে একজোট হয়ে থাকতে হবে। আর সেই কারণেই তারা এই ক্যাম্পিং অ্যাক্টিভিটির আয়োজন করেছিল। এতে একে অপরকে আরো ভালোভাবে জানতে পারবে, আর সেই সঙ্গে তাদের বন্ধুত্বও আরো গভীর হয়ে উঠবে। যখন সমস্ত মেয়েরা সেজেগুজে বেরিয়ে এলো তখন সমস্ত অল্প বয়সী ছেলেদের চোখ আদ্রিতা আর পল্লবীর উপরেই আটকে গেল। আটকাবে নাই বা কেন? সবকটা পরিবারের মধ্যে সব থেকে সুন্দরী ছিল আদ্রিতা আর পল্লবী। তখনই হঠাৎ করে একটি ছেলে আদ্রিতার সামনে এগিয়ে এসে বলল, হ্যালো আদ্রিতা, আমার নাম টমি শাউ অ্যান্ড আই বিলং টু দ্য শাউ ফ্যামিলি। নিজের পরিবারের দিকে ইশারা করে টমি আবারও বলল, আমি তোমার ব্যাপারে অনেক শুনেছি, আজ তোমার সঙ্গে দেখা হয়ে গেল, হয়তো আমার কপাল খুব ভালো, তাই না? যখন ছেলেটা নিজের পরিচয় দিচ্ছিল একটু দূরে দাঁড়িয়ে জল খাচ্ছিল নীল। হঠাৎ করেই ভীষণভাবে বিষম খেল সে, তার মুখ থেকে সমস্ত জল বেরিয়ে এলো। আস্তে আস্তে নীল বলল, কি নাম বললে তোমার? তোমার নামটা কে দিল? ভেরি ফানি ইউজলেস ঘর জামাই। তোমার এত হাসি পাচ্ছে কেন? টমি বিরক্তির সাথে বলল, না না কিছু না। নীল নিজের হাত নেড়ে বলল, যদিও সে এখনো নিজের হাসি আটকাতে পারছিল না, তাই অন্যদিকে ফিরে ফিক করে হেসে ফেলল সে। কি ব্যাপারটা কি? তুমি আমাকে দেখে তখন থেকে হাসছো কেন? তোমার কি মনে হচ্ছে এইসব করে তুমি নিজেকে খুব কুল দেখাচ্ছ? বিনামূল্যে গল্প শুনতে নিচের ইনস্টল বাটনে ক্লিক করুন এবং পকেট এফএম ডাউনলোড করুন। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।